গ্যাসের তীব্র সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত, ডিজেল ব্যবহারে বাড়ছে খরচ, সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। নির্দিষ্ট অভিযোগ ছাড়াও শোন অ্যারেস্টে বাধা নেই, আপিল বিভাগের আদেশ, তদন্তে বাধা দূর হওয়ায় স্বস্তি অ্যাটর্নি জেনারেলের, সরোয়ারের এমপি পদ বৈধ ঘোষণা। হবিগঞ্জে পদযাত্রায় সংঘর্ষ ঘিরে এনসিপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, প্রশাসনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন। আওয়ামী লীগ আমলে নামমাত্র দামে পূর্বাচলে ৫,০০০ কোটি টাকার ১০০ একর জমি ক্রয়, শিকদার গ্রুপের বরাদ্দ বাতিল করে সম্পদ জব্দের আদেশ, অধরা অভিযুক্তরা। এবং এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম, হাসপাতালে ভর্তির ৯৯% শিশুই পায়নি টিকা, স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর, টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচেয়ে ক্ষতিতে পোশাক কারখানা, ডাইং ও নিটিং শিল্প। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক কারখানা, আবার কোথাও কোথাও অলস সময় কাটছে শ্রমিকদের। বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনেও কমেনি ভোগান্তি। ৮ থেকে ১০ দিনের মধ্যে সংকট নিরসনের আশা তিতাস গ্যাস কর্তৃপক্ষের। অলস পড়ে আছে মেশিনগুলো, কোথাও উৎপাদন একেবারে বন্ধ, আবার কোথাও ঢিমেতালে কোনোরকম চলছে উৎপাদন। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩,৫০০ শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের ওপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কারখানায় ডিজেল ব্যবহার করতে হচ্ছে, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আমাদের ডাইং প্রোডাকশন ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে ফের কিছু সমস্যা হয়। গ্যাস সংকটে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত গ্যাস না থাকায় জেনারেটর, বয়লার ও বিভিন্ন উৎপাদন মেশিন স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। এতে অনেক প্রতিষ্ঠানে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। অনেক শ্রমিক ওভারটাইম থেকে বঞ্চিত হচ্ছেন। শিল্প মালিকদের আশঙ্কা, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে রফতানি পণ্য পাঠাতে অতিরিক্ত খরচে এয়ার শিপমেন্ট করতে হবে, এমনকি কিছু অর্ডার বাতিল হওয়ারও ঝুঁকি রয়েছে। তাই দ্রুত গ্যাস সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের বয়লার চলতেছে না। বয়লার না চললে আমরা আয়রন চালু করতে পারি না, যার দরুন সুইং বেলা শেষে আমরা কিন্তু জিরো। শিল্পনগরী নরসিংদীতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। কারখানার কর্মঘণ্টার ৪ ভাগের ১ ভাগে নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই অবস্থা সিএনজি চালক থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, এই সংকটের সময়েও কিছু ফিলিং স্টেশনে নিয়ম বহির্ভূতভাবে সিলিন্ডার ভর্তি ঝুঁকিপূর্ণ কন্টেইনারে দেয়া হচ্ছে গ্যাস। ঘন্টার পর ঘন্টা আমরা লাইনে দাঁড়ায় গ্যাস পাইতাছি না। যদি বড় জোর এক সপ্তাহ তারা আমাদেরকে সাইজিং থেকে বিম না দিতে পারে, তাহলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমরা গ্যাসের জন্য এই সমস্যাগুলি ফিল করতেছি। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জেও। আবাসিক ও পরিবহন খাতের পাশাপাশি শিল্পাঞ্চলেও গ্যাস সংকট চলছে। ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় ২০% নেমে এসেছে। জেলায় গ্যাস নির্ভরশীল বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৫৫০ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টরের এক মূল চালিকা শক্তি। এই গ্যাসের মাধ্যমে আমরা এখানে পাওয়ার উৎপাদন করি, স্টিম উৎপাদন করি। এটা না হইলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে সংকট নিরসনের আশা করছেন তিতাসের কর্মকর্তা। ইদানিং যে গ্যাসের ক্রাইসিসটা হচ্ছে, এইটা অল্প কয়েকদিনের জন্য পাচ্ছি। আশা করি এটা যে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে পরামর্শ বা সেই অনুযায়ী আমরা হয়তো আগামী ৮-১০ দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে পারবো। গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। তীব্র গ্যাস সংকটে আজও বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, তার কাছ থেকে আমরা জানবো এখনকার পরিস্থিতি। সামদানি।
রাজধানীর তেজগাঁওয়ের এই সিএনজি ফিলিং স্টেশনটিতে আমরা সকাল থেকেই দেখছিলাম যে এখানে কিন্তু গ্যাস দেয়া হচ্ছিল। তবে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সিএনজি ডিসপেন্সারগুলো পুরোপুরি বন্ধ রয়েছে এবং প্রেশার না পাওয়ার জন্য এই সিএনজি পাম্পটিও কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে যারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, ঠিক তেমনি যারা পাম্প সংশ্লিষ্ট এবং ব্যবসায়ী রয়েছেন তারাও ভোগান্তিতে পড়েছেন। কারণ এখানে যারা অপেক্ষা করছিলেন তারা অনেকেই মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করার পর যখন তারা গ্যাস নেয়ার জন্য ডিসপেন্সারের কাছাকাছি আসলেন এবং এসে যখন তারা দেখলেন যে এই পাম্পটি বন্ধ রয়েছে, সেটি কিন্তু তাদেরকে অন্যরকম তাদের মধ্যে একটি দুর্ভোগ এবং তাদের যে কষ্ট, সেই কষ্টটিকে আরও বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে তীব্র রোদ, এই রোদের মধ্যে যারা যানবাহন নিয়ে অপেক্ষা করছেন তাদের আসলে বেশ ভোগান্তি রয়েছে। আমরা এখানে দেখছিলাম যে সকাল থেকে গ্যাসের ততটা প্রেশার না থাকলেও তারা কিন্তু এই পাম্পটি চালিয়ে যাচ্ছিলেন এবং গ্যাস সরবরাহ করে যাচ্ছিলেন, কিন্তু কিছুক্ষণ আগেই এই সিএনজি স্টেশনটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে দেখেছি, অধিকাংশ সিএনজি স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি স্টেশন গ্যাস সরবরাহ করছে তারাও তাদের চাহিদা তুলনায় গ্যাসের প্রেশার না পাওয়ার জন্য এখানে যারা গাড়ির চালক রয়েছেন তারা তাদের যানবাহনের জন্য পর্যাপ্ত পরিমাণের গ্যাস নিতে পারছেন না, যার কারণে তাদের যারা এখানে অপেক্ষা করছেন সেই অপেক্ষা করার জন্য যে বিষয়টি হয়, তারা তাদের কর্মঘণ্টা যেমন হারান এবং একই সঙ্গে তাদের আর্থিক ক্ষতি হয়। এই আর্থিক ক্ষতি হ্রাস করার জন্য সরকারের কাছে তারা অনুরোধ করেছেন যাতে দ্রুত এই গ্যাস সংকট সমাধানে সরকার ব্যবস্থা নেয়। এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ। গ্যাস সংকট নিয়ে তেজগাঁও থেকে সাবধানী প্রত্যয়। জ্বালানি খাত সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানতে এই মুহূর্তে সচিবালয়ে যাব আমরা, সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। ইতিমধ্যেই যে বিষয়টি জানা গেছে যে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে জ্বালানি সমস্যাটি চলছে বাংলাদেশে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি তার ফলাফলের প্রেক্ষিতে এবং সেই জ্বালানি সংকটের একটি অংশ তেলের পর কিন্তু এখন গ্যাসের যে বিষয়টি সেটিও খুবই দৃশ্যমান এবং এই সমস্যা সমাধানে মালয়েশিয়া থেকে যে আমদানিকৃত গ্যাসের যে বিষয়টি সেই বিষয়টি নিয়েই দুই দেশের প্রধানমন্ত্রীর গতকালকে আলোচনা হয়েছে এবং তারই প্রেক্ষিতে আজ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই কর্মসূচি বা কার্যক্রম রয়েছে সেই সূচি অনুযায়ী কিন্তু জ্বালানি বিষয়ক একটি ফলো আপ সভা অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে। এবং এই মুহূর্তে যেই বৈঠকটি চলছে সেটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সরকারের যে গৃহীত বিবিধ যে পরিকল্পনাগুলো রয়েছে তার আওতায় বরেন্দ্র অঞ্চলকে কিভাবে আরও বেশি যে সেচের ব্যবস্থা, পানির যথোপযুক্ত ব্যবহার সব কিছু মিলিয়ে দেশের যে খাদ্য সংস্থানের অন্যতম বড় যেই শক্তিশালী এলাকা বরেন্দ্র, সেখানে কিভাবে আসলে সমস্যাগুলোর সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গেও একটি বৈঠক চলছে। সকালে ব্যবসায়ীদের সঙ্গে মূলত দেশের টেক্সটাইল খাতের যে বিদ্যমান সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু একটি কমিটি গঠিত হয়েছিল গেল সপ্তাহে এবং সেই কমিটির দ্বিতীয় বৈঠকটি কিন্তু সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে শোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে শোন অ্যারেস্টে বাধা নেই। এর আগে সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে রুল জারি করে 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আপিল বিভাগের আদেশের পর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের আদেশে তদন্তে বাধা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছিল, তবে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন এবং হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা
বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের এমপি পদে থাকতে বাধা নেই, যোগ দিতে পারবেন পরবর্তী সংসদ অধিবেশনে, তবে আপিল করতে পারবেন প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী। সকালে এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে ইসি, পরে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। 9 জুলাই সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেদিনই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরওয়ার আলমগীর। কিন্তু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামাত প্রার্থী নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের প্রতিনিধি দল। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন। বৈঠকে নির্বাচন ব্যবস্থা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় করার কথা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ, এমপিও ভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু এবং সাতক্ষীরা 4 আসন সংক্রান্ত বিষয় উত্থাপন করবে জামাত। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় সংঘর্ষ ঘিরে এনসিপি ছাত্র দলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিতে তৈরি হয়েছে উত্তেজনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সকাল থেকে পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশের একাধিক দল। মঙ্গলবার বিকেলে শহরের টাউন হল এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় গাড়ি। এ ঘটনায় স্থানীয় ছাত্র দলকে দায়ী করেন সার্জিস আলম। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্র দলের সভাপতি রাজীব আহমেদ রিগন দাবি করেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে এনসিপি। এর প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জনতা। হবিগঞ্জে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন, যেটি জানাচ্ছিলাম। এই মুহূর্তে তার সবশেষ খবর জানবো। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। গতকাল হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে আজকে এনসিপি হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে ছাত্রদল এবং যুবদলও পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা ছিল, যার কারণে হবিগঞ্জে একটি উত্তপ্তপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সাধারণ মানুষের জন্য একটি উদ্বেগ, উৎকণ্ঠা, যে কারণে জেলা প্রশাসন আজ সকাল থেকে হবিগঞ্জ পৌর শহরে 144 ধারা জারি করেছে এবং তা অনির্দিষ্টকাল চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। আমরা সকাল থেকে দেখেছি যে হবিগঞ্জের যে এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্ন জায়গায় তারা তাদের যে কার্যক্রম, তাদের যে কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে এখানে কেন্দ্রীয় নেতারা আসার কথা ছিল। নাহিদ আলম সহ এখানে সার্জিস সহ যে যারা আছেন, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা এখানে আসার কথা ছিল। মৌলভীবাজারে আজকে তাদের একটি প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম তারা ক্যান্সেল করে আজকে হবিগঞ্জে প্রোগ্রাম দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে ছাত্রদল এবং যুবদলও পাল্টাপাল্টি প্রোগ্রাম দেওয়ার কারণে এখানে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি রক্ষার্থে জেলা প্রশাসন আজকে সকাল থেকে এখানে 144 ধারা জারি করেছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে হবিগঞ্জ সার্কিট হাউস সহ যে এখানে গুরুত্বপূর্ণ যে যান চলাচলের যে সড়কগুলো আছে, এই সড়কগুলোতে এখানে সকাল থেকেই সাধারণ মানুষ যে চলাচল করছেন, কি জানি একটি অবস্থা, একটি উৎকণ্ঠা ছিলেন অনেকে। তবে সকাল থেকে এখানে কোনো পুলিশ ছিল না। আমরা দেখেছি যে 5 মিনিট আগে সদর থানা থেকে পুলিশ এখানে অবস্থান নিয়েছে। এছাড়া হবিগঞ্জের যে ছাত্র দলের যে নেতৃবৃন্দ আছেন তারা জানিয়েছেন যে তারা আসলে শান্তিপূর্ণভাবে তারা এই কর্মসূচি তারা পালন করার জন্য তারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু
এখন এই অবস্থার মধ্যে তারা কতটুকু করতে পারবেন তারা এ নিয়েও শঙ্কায় রয়েছেন। সব মিলে বলা যায় যে গতকাল এনসিপি নেতাদের উপর যে হামলা হয়েছিল এই হামলায় সার্জিসহ আসলে 10 জন নেতা আহত হয়েছেন। এনসিপি অভিযোগ করেছে যে ছাত্রদল এই হামলা করেছে, কিন্তু ছাত্রদল নেতৃবৃন্দ তারা জানিয়েছেন যে আসলে তারা এই হামলার সাথে জড়িত না। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জে এই এনসিপির ঘটনা নিয়ে হবিগঞ্জে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি রয়েছে এবং এই পরিস্থিতি কত সময় চলবে তা বলা যাচ্ছে না এবং সাধারণ মানুষ দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি যাতে এই পরিস্থিতি শান্ত রাখেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের সর্বশেষ খবর। হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খান। জুলাই গণঅভ্যুত্থান নির্দিষ্ট কোনো দলের কৃতিত্ব নয়, জাতীয় অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর ঢাকা কলেজে এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনে যাদের দেখা যায়নি পরে তারা হোতা হয়ে উঠেছিলেন। 26-এর নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। রবিউল আলম বলেন, জুলাইয়ে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছে, যার শুরু করেছিল বিএনপি। তাই 26-এর নির্বাচনে জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। যাদেরকে জুলাইতে একদিনও দেখিনি এরকম রাজনৈতিক দল আমি জানি, তারা নাকি এখন জুলাইয়ের হোতা হয়ে গিয়েছে। কিন্তু সেই হোতা হওয়া জনগণ প্রত্যাখ্যান করেছে নির্বাচনে। জুলাই কোনো ব্যক্তিগত রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়, জাতির অর্জন, জাতির অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো জানে, কারণ একটি রাজনৈতিক দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই। আকাশচুম্বী টাওয়ার নির্মাণের চটকদার ফাঁদ পেতে পূর্বাঞ্চলের রাষ্ট্রীয় সম্পদ হরিলুটের মহোৎসবে মেতে ওঠে শিকদার গ্রুপ। আওয়ামী লীগ আমলে ক্ষমতার অপব্যবহার করে 5,000 কোটি টাকার জমি পানির দরে লুটে নেয় শিল্পগোষ্ঠী। তবে গণঅভ্যুত্থানের পর খসে পড়েছে সে জালিয়াতির মুখোশ। সম্প্রতি 100 একর জমির বরাদ্দ বাতিল করেছে রাজউক। আদালত জমি জব্দের আদেশ দিলেও অপরাধীদের এখনও কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি দুদক। তসলিম তৌহিদের প্রতিবেদন। যেন দাঁড়াইছি এখান থেকে যদি পুরোটা ঘুরে 40 মিনিট হাঁটতেন না, যদি জোরে হাঁটেন তো 40 মিনিট, আর যদি আপনি নর্মালি হাঁটেন তবে ধরেন 50 মিনিট। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 19 নম্বর সেক্টরে অবস্থিত এই 100 একর জমি আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে প্রায় 5,000 কোটি টাকা মূল্যের এই সরকারি জমি নামমাত্র মূল্যে বরাদ্দ পায় শিকদার গ্রুপ। কাগজে কলমে দাম 3,000 কোটি টাকা ধরা হলেও রাজউককে পরিশোধ করে মাত্র 270 কোটি টাকা। এরপরই নিরাপত্তা রক্ষী মোতায়েন করে জমির নিয়ন্ত্রণ নেয় প্রভাবশালী এই শিল্পগোষ্ঠী। আইকনিক টাওয়ারের নামে 5,000 কোটি টাকা মূল্যের এই 100 একরের জমি নামমাত্র মূল্যে হাতিয়ে নিয়েছিল শিকদার গ্রুপ। রাজউকের তৎকালীন কর্মকর্তাদের যোগসাজশে হয়েছিল মেগা জালিয়াতি, যার নেপথ্যের কারণ খতিয়ে দেখতে কাজ করছে দুদক। এরই মধ্যে এই সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য বলছে, শিকদার গ্রুপের সাবেক এমডি রণহকের পাওয়ার প্যাক হোল্ডিং নামের প্রতিষ্ঠানকে জমিটি বরাদ্দ দেয় রাজউক। সেখানে 100 থেকে 142 তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের অনুমোদন দেয় সংস্থাটি। তবে শর্ত ভেঙে অনুমতি ছাড়াই জমিতে একটি 2 তলা ভবন নির্মাণ করে তারা। গণঅভ্যুত্থানের পর প্রকল্প এলাকা ছেড়ে পালিয়ে যায় পাওয়ার প্যাক হোল্ডিং এর কর্মচারীরা। হঠাৎ করে যখন সরকার পরিবর্তন হয়েছে তখন কি আপনার কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এখন তো আর দেই না, শিকদার গ্রুপের লোক দেই না, কেউ দেই না আসতে, সিকিউরিটি রাখছিল হেরা উদাও হয়ে গেল। দুদকের অনুসন্ধান বলছে, শুধু ভূমি দখল নয়, সরকারি জমিকে বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে শিকদার গ্রুপ তুলে নেয় 110 কোটি টাকার ঋণ। দুদকের আবেদনে গত বছরের এপ্রিলে সম্পত্তিটি জব্দের আদেশ দেন আদালত। প্রথম ইনস্টলমেন্ট দিয়েই প্রাচীর নির্মাণ করে দখলে নিয়ে নিল। শিকদার গ্রুপ সংশ্লিষ্ট যারা ছিল তাদের বিষয়গুলো তো আসবেই, একই সাথে যদি অন্য কারো সংশ্লিষ্টতা থাকে সেই বিষয়গুলো অনুসন্ধানে আসলে অনুসন্ধানকারী কর্মকর্তা সেই প্রতিবেদন দাখিল করবেন। বর্তমান রাজউক কর্তৃপক্ষ জানায়, চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত কিস্তি পরিশোধ না করায় ইতিমধ্যেই এই জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনা মেনে জমিটির চূড়ান্ত দখল বুঝে নেবে তারা। তারা সাময়িক বরাদ্দপত্র নিচ্ছে, দিয়ে একটা কিস্তি জমা দিয়ে তারপরে তারা বরাদ্দটা পাইছে, দেন তাদেরকে বাকি টাকাটা দিতে হবে, তখন জমিটা তাদের হবে। দুদক এটা জব্দের জন্য করছে, কোর্ট থেকে অনুমোদন নিচ্ছে, আমাদেরকে সেখানে পার্টি করে নেই।
কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের সম্পত্তি। নগর পরিকল্পনাবিদরা বলছেন শিকদার গ্রুপের এমন পুকুর চুরির মদতদাতা রাজুকও। প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীকে কিন্তু নামমাত্র মূল্যে বা অল্প মূল্যে দেওয়া হচ্ছে, যেটা বাজার মূল্য কিন্তু অনেক। এতে রাষ্ট্র যেমন সে অর্থ বঞ্চিত হচ্ছে, পাশাপাশি ন্যায্যতার প্রশ্নটা চলে আসছে। এবং কেন রাজুকের কর্মকর্তাদেরকে প্লট বাণিজ্য অংশ নিতে হবে? কারণ এই পুরো যে প্রতিটা প্লটের মালিক কিন্তু রাষ্ট্র, জনগণ। সরকারি প্লট বরাদ্দে সব ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। জাপানে ভূমিকম্পে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে। উদ্ধার অভিযানে সেনা। দক্ষিণাঞ্চলে সড়ক ও সেতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন হাজারো মানুষ। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম। বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা, স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংকট মোকাবিলায় টিকাদান কর্মসূচি আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সেমিনারে তিনি জানান, বেশি সংক্রমিত এলাকায় আরও 1 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। অনেকে আছে গবেষণা করার কথা বলে, ইয়েস গবেষণা তো দরকার, বাট হামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল ওয়ার্ল্ডে নাই। আমাদের ভ্যাকসিনের টার্গেটটা আমরা যখন ভিটামিন এ দিলাম তখন দিলাম 2,25 লাখ। ভ্যাকসিনটা যখন দিলাম আমরা দিলাম 1,85 লাখ। দেয়ার ইজ এ গ্যাপ অফ 40 লাখ। হোয়াই? কারণ যখন আবার হামটা আসে আমরা দেখতে গেলাম অনেকগুলি হসপিটালে, দেখা গেল এখন হামে যারা ইফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। সব আমরা প্রেসার রাখতেছি আরো অনেক বাড়ানোর জন্য। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিস হ্যাভ বিন ভ্যাকসিনেটেড। এবার বাণিজ্যের সংবাদ। নওগাঁয় 15 দিনের ব্যবধানে প্রতি কেজি চিনি আতপ চালের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী সরু ও মোটা জাত। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে চরম বিপাকে ভোক্তারা। মিল মালিকদের বিরুদ্ধে উঠেছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। এমআর রকি জানাচ্ছেন বিস্তারিত। মিলগুলোতে পর্যাপ্ত মজুদ, অথচ বাজারে চালের দাম চড়া। নওগাঁয় গত 15 দিনের ব্যবধানে সুগন্ধি চিনিগুড়া আতপ চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা পর্যন্ত। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 200 টাকায়। হঠাৎ চালের মূল্যবৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন ক্রেতারা অখুশি, আমরাও বেচতে পারছি না কাস্টমারের কাছে। চালের দাম বাড়ার একমাত্র কারণ এবার ধানের আবাদটাই কম ছিল। জেলার প্রান্তিক হাট থেকে ধান সংগ্রহের পর এসব মিলে ক্রাশিং করে থাকেন মিলাররা। রয়েছে ছোট বড় 350 হাস্কিং এবং 56টি অটো মিল। ভোক্তাদের অভিযোগ, চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন মিলাররা। তবে ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চাল রপ্তানি বাড়ায় স্থানীয় বাজারে এর প্রভাব ফেলছে। আর মজুতদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা খাদ্য বিভাগের। আমাদের এই চিনিগুড়া চাউলটা এক্সপোর্ট হচ্ছে, এই কারণে চিনিগুড়া চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি হচ্ছে ধানের মূল্য বৃদ্ধি পেয়েছে। তদারকি অব্যাহত আছে, কোথাও অবৈধ মজুদ পাওয়া গেলে বা অতিরিক্ত পাওয়া গেলে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে জেলায় 70,000 হেক্টর জমিতে সুগন্ধি চিনিগুড়া আতপ ধানের আবাদ হয়। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 4,50,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় শিল্প খাতে গ্যাসের সংকট দেখা দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। সকালে সচিবালয়ে তিনি বলেন, অতীতে গুরুত্ব দিয়ে কাজ করলে বর্তমানে এমন দুরবস্থা হতো না। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হইতো। সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়লেও জলবায়ু পরিবর্তন, নিরাপদ আবাস ও প্রজনন, হরিণ শিকারীদের ফাঁদ এবং মানুষ বাঘ সংঘাত সহ নানা চ্যালেঞ্জে রয়্যাল বেঙ্গল টাইগার। বন ও জীববৈচিত্র্য রক্ষায় এসব সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। নেমর হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন।
বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাস সুন্দরবন। বন ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই শীর্ষ শিকারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি পূর্ব সুন্দরবনের আন্দারমানিক ফরেস্ট অফিসের সামনে বাঘের অবাধ বিচরণ এবং 2 দিনের ব্যবধানে নদী সাঁতরে পার হওয়ার দৃশ্য ধরা পড়েছে। কখনো নদীর তীরে, কখনো ক্যামেরা ট্র্যাপে ধরা দিচ্ছে তার অবাধ বিচরণ। এসব দৃশ্যই বলছে সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিলেছে আশার বার্তা। সরকারি জরিপে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125-এ, যা সংরক্ষণ কার্যক্রমের ইতিবাচক ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংকটও কম নয়। 6 মাস আগে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া একটি বাঘ চিকিৎসা শেষে আবারও বনে ফিরেছে। কিন্তু চোরা শিকারীদের ফাঁদ এখনও বড় হুমকি। হরিণ শিকার বাড়ায়, কমেছে বাঘের খাদ্য। সুন্দরবনে যে 3টি অভয়ারণ্য আছে বড় ধরনের, এই অভয়ারণ্যগুলোকে যদি আমরা প্রোটেকশন করতে পারি, বাঘের যে সংখ্যা বৃদ্ধির যে ধারাটা এটা অব্যাহত থাকবে। সুন্দরবনে পুরোপুরি শিকার বন্ধ করতে হবে, এটা আমাদের বাঘ দিবসের একটা মূল দাবি হতে পারে। আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন প্রতিমন্ত্রী। এখানে প্রায় 75 কিলোমিটারের মতো আমরা একটা ফেন্সিং করেছি, এটাতে আমরা মনে করি বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে আগামীতে ইনশাল্লাহ। বাংলাদেশ সহ বাঘের আবাস থাকা বিশ্বের 13টি দেশ দিবসটি পালন করে আসছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর। জাপানের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে আগামী কয়েকদিন আফটার শক ও ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাপান সরকার। জাপানের কুমামোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের একের পর এক ফুটেজ প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ওই ঘটনায় ধসে পড়েছে বহু ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও বিভিন্ন অবকাঠামো। বিভিন্ন এলাকায় সড়কে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কুমামোতো শহরের একটি শপিং মল। ভূমিকম্পের সময় ভবনটির 2য় তলার একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। এখনো নিখোঁজ আছেন বহু মানুষ। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সেনা সদস্যরাও। ভবনটিতে বিস্ফোরণের কারণ জানাতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। উপকেন্দ্রের কাছাকাছি উকি শহরে একটি হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও 36,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন এবং আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এদিকে জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আগামী 1 সপ্তাহ জুড়ে শক্তিশালী আফটার শক হতে পারে। তাই আগামী 2 থেকে 3 দিন ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে। একই সঙ্গে ভূমিকম্পে দুর্বল হয়ে পড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। তামিম ইকবালের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ, যেখানে আলোচনা হতে পারে ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক নিয়ে। 3 ফরম্যাটে 3 অধিনায়কের নীতি থেকে বের হয়ে আসতে চায় ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পরিবর্তে আলোচনায় আছে লিটন দাসের নাম। এছাড়া জাতীয় দলের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্তারা। অস্ট্রেলিয়া সিরিজের আগে একাধিক ক্রিকেটারের ইনজুরিতে মেডিকেল ডিপার্টমেন্ট নিয়েও আসতে পারে বড় সিদ্ধান্ত। বোর্ড সভার আরেকটি বড় আলোচনার বিষয় বিপিএল ত্রয়োদশ আসর আদৌ হবে কিনা, হলেও কিভাবে হবে সেসব নিয়ে আলোচনা করবেন কর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গ্যাসের তীব্র সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত। ডিজেল ব্যবহারে বাড়ছে খরচ, সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। নির্দিষ্ট অভিযোগ ছাড়াও শোন অ্যারেস্টে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। তদন্তে বাধা দূর হওয়ায় স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। সরোয়ারের এমপি পদ বৈধ ঘোষণা। এবং হবিগঞ্জে পদযাত্রায় সংঘর্ষ ঘিরে এনসিপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি। পৌর এলাকায় 144 ধারা জারি, প্রশাসনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।